জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। স্যার বৈদিক যুগের উপরে আমাদের উপনিষদ থেকে ব্রাহ্মণতে প্রচুর প্রশ্ন আসছে। স্যার বেদগুলো থেকে ধরে ধরে একটু আলোচনা করে দিবেন। যারা নেটসেট পদপ্রার্থী, যারা এসএলএসটি পদপ্রার্থী, বেশ কিছু ছাত্রছাত্রী খুব ভালো লাগছে, অগণিত দাবি, তারা অত্যন্ত গভীরে গিয়ে পড়াশোনা করছে, কনসেপ্ট নিয়ে পড়াশোনা করছে। স্যার আমাদের নেট চাই, জিআরএফ চাই, স্যার সেটা আমাদের পেতেই হবে। আগামী দিনে আমরা যেন যে কোনো একটা পরীক্ষায় পেতে পারি ইতিহাস সাবজেক্টকে নিয়ে। স্যার এগুলো আলোচনা করে দিলে ভালো হয়। তাই প্রত্যেকটা বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ব্রাহ্মণ, উপনিষদ, প্রত্যেকটা পাঠ, রামায়ণ, মহাভারত একবারে চুলচেরা বিশ্লেষণ হবে। তাই আজকে আমরা নিয়ে এসলাম তোমাদের জন্য একটা ভিডিও ব্রাহ্মণ। সত্যি খুব কঠিন টপিক, অত্যন্ত কঠিন টপিক, সেটাকে আমি আমার ইতিহাসের যে আমি ছাত্র বা পাঠক সেটু চেষ্টা করেছি সহজ করে দেওয়ার জন্য। তো ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন একবার শিওর শর্ট এখান থেকে পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। তাই সেই ব্রাহ্মণটা আসলে কি একটু দেখে নেওয়া যাক। তো এই বৈদিক সাহিত্যে যখন আমরা আলোচনা করব, তো ব্রাহ্মণ এবং উপনিষদগুলো ভালো করে দেখা দরকার আছে। প্রত্যেকটা ব্রাহ্মণকে আমরা ধরার চেষ্টা করেছি, ইম্পর্টেন্ট ব্রাহ্মণগুলোকে, এবং তাদের কি বলা আছে সেগুলোকে আমি একবারে গুছিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং ক্লাসটা যেভাবে আমি রাখছি তোমাদের একটু মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। আর একটাই দাবি, একটু লাইক, একটা কমেন্ট, আর বন্ধুদের একটু শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অপরকেও করতে বলবে। এই চ্যানেলে আগামী দিনে যে ভিডিওগুলো আসবে, প্রতিদিন যেভাবে ভিডিও যাচ্ছে, আপনাদের প্রত্যেকের খুব কাজে লাগবে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, যারা মহাবিদ্যালয় উত্তীর্ণ করে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার আছেন, অনুগ্রহ করে বলল আপনারা এখন থেকে নেট সেটকে পাখির চোখ করে ফেলুন। আমার ভারতবর্ষ ইতিহাস বইটা পড়ুন, ইউটিউবটা দেখুন, তোমার জানা স্যার একদম নেট সেটের সেরা প্রশিক্ষণ বেঙ্গলে দিচ্ছে। আমরা চলে আসুন। যারা বিশ্ববিদ্যালয় পাঠরত ছাত্র বা ছাত্রী, তারা কিন্তু অবশ্যই আগে আগে পড়াশোনা শুরু করুন। অনেক অল্প বয়সে আপনারা নেটসে উত্তীর্ণ হয়ে অনেক দূর যেতে পারবেন। এবং যারা পাস করে গেছেন, আর একটা দিন একটা ঘন্টা নষ্ট করবেন না, এখন থেকে শুরু করুন নেটসেট মারার জন্য। যারা WBCS পদপ্রার্থী, তারাও কিন্তু এগুলো পড়বে। আগামী দিনে যারা IAS দেবেন, যারা WBCS এর রাইটিং পার্ট যখন আসবে, অপশনাল তো বটেই, মেনে যখন রাইটিং হয়ে যাচ্ছে, তখন কিন্তু এগুলো 10-15 নম্বরে লিখতে হবে। তাই কারো ছাড় নেই। আর যখন আপনারা পড়বেন আমার অনুগ্রহ করে বলা ভিডিওগুলো, তখন আমি টাফ সিলেকশন দেবো না, রেল দেবো না, WBCS দেবো না, নেট দেবো, সেট দেবো, SLST দেবো, এসব ভাববেন না। আমাকে উপনিষদটা জানতে হবে, আমাকে ব্রাহ্মণটা জানতে হবে, আমাকে তৈতরীয় ব্রাহ্মণে কি বলা আছে আমি এইটুকু জানবো। আমার এইটুকু আবেদন যে আপনারা প্রত্যেকটা জিনিসকে আগে বুঝবেন, জানবেন, তারপরে পরীক্ষার জন্য পড়াশোনা করবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটবেন। তো ব্রাহ্মণকে নিয়ে শুরু করছি। দেখে নাও, সংস্কৃত গ্রন্থে অতি একদম প্রাচীন রূপটাই হচ্ছে ব্রাহ্মণ। এবং ব্রাহ্মণ গ্রন্থ থেকে আমরা সবচেয়ে সংস্কৃত গ্রন্থে প্রাচীন রূপটা পাচ্ছি। প্রাচীনতম বেদের নাম কি? ঋগ্বেদ। এতে কটা ব্রাহ্মণ আছে? দেখো, দুটো ব্রাহ্মণ আছে। কি কি ব্রাহ্মণ আছে ঋগ্বেদে? আরেকবার, ঐতরীয় ব্রাহ্মণ, যার নাম আর এক নাম পঞ্জিকা, আর একটা কৌশিতকী ব্রাহ্মণ বা সাংখ্যায়ন ব্রাহ্মণ। আর একবার বলবো, তাহলে সংস্কৃত গ্রন্থে অতি প্রাচীন রূপটার নাম আমরা পাচ্ছি ব্রাহ্মণ গ্রন্থ থেকে। এই ব্রাহ্মণ, ঋগ্বেদ যে প্রাচীনতম 4টে বেদের মধ্যে প্রাচীনতম হচ্ছে ঋগ্বেদ। সেই ঋগ্বেদে 2টি ব্রাহ্মণ আছে। কটা? এটা পরীক্ষা দিতে পারে। ঋগ্বেদে কটি ব্রাহ্মণ? 2টি। কি কি নাম? ব্রাহ্মণ, ঐতরীয় ব্রাহ্মণ এবং কৌশিতকী ব্রাহ্মণ। ঐতরীয় ব্রাহ্মণের আরেক নাম পঞ্জিকা এবং কৌশিতকী ব্রাহ্মণের আরেক নাম সাংখ্যায়ন ব্রাহ্মণ। এইবারে আমরা যে ভাগটা দেখলাম ঋগ্বেদের, ঐতরীয় ব্রাহ্মণে কি বলা আছে দেখে নেওয়ার চেষ্টা করব। ঐতরীয় ব্রাহ্মণে আমরা আলোচনা করবো এবারে। এই রচয়িতা কে ছিল? মহীদাস। মহীদাস ছিলেন ইদ্রার পুত্র, অর্থাৎ মহীদাসের যে পিতা তার নাম ইতরার বা ইদ্রার, সেই জন্য মহীদাসকে এই ইদ্রার নাম থেকে ঐতরীয় বলা হয়। আর তার নামেই রচিত ব্রাহ্মণকে বলছি ঐতরীয় ব্রাহ্মণ। খুব ভালো করে বুঝবে জায়গাটা। ইদ্রার থেকে ঐতরীয়, ঐতরীয় হাত ধরে যে ব্রাহ্মণ, তার নাম ঐতরীয় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের উপর টিকা লিখছেন সেই বিজয়নগরের মানুষ, আর কেউ নন, সায়নাচার্য। মনে রাখবে। এবং টিকাটির নাম দিলেন সায়নাচার্য নিজের নামে, সায়ন সংগ্রহ। সায়ন সংগ্রহ। এই সায়নাচার্য কোন শাসকের দরবারে ছিল? বিজয়নগরের প্রথম বুক্ক এবং দ্বিতীয় হরিহরের সমসাময়িক বা কন্টেম্পোরারি ছিল। আরেকটা বলবো, এই ঐতরীয় ব্রাহ্মণের মূল প্রতিপাদ্য বিষয় কি না, যে কোনো রাজা রাজ্যাভিষেকের যে রুলস বা রেগুলেশন বা নিয়মাবলীগুলি, তথ্যগুলো সব এতে উল্লেখ করা রয়েছে, সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে রাজা রাজ্যাভিষেকের নিয়মের উপরে। মনে রাখবে এটা। সর্বোপরি এই ঐতরীয় ব্রাহ্মণে কি বলেছি আমরা? ঐতরীয় ব্রাহ্মণে বলা আছে, কোন যুদ্ধে যখন রাজা পরাজিত হতেন, আমরা জানি যুদ্ধ মানে কি হবে, একটা পক্ষ জয়ী হবে আর একটা পক্ষ পরাজিত হবে। সেই পরাজিত রাজারা কোথায় আশ্রয় নিতেন? সোমের কাছে আশ্রয় নিতেন। দেখে নাও, আমি একটু মার্ক করে দেবো। কি বললাম? তাহলে যুদ্ধে যখন দেবতারা পরাজিত হয়ে যেতেন, তখন তারা সোমকে
পরাজিত রাজারা নিজেদের রাজা হিসেবে বেছে নিতেন। তারা আশ্রয়দের সোমকে এবং সোমকে তারা নিজেদের রাজা বলে গ্রহণ করত, এটা বলা রয়েছে। আর কি বলা আছে এই ব্রাহ্মণে, আর কি বলা আছে, বরুণ দেবতাকে বারবার উল্লেখ করা হয়েছে। তাহলে বরুণ দেবতা যে নামটা বলছি বা সোম দেবতা, এটা কোন ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয় আমাকে আর বলতে হবে না। এছাড়াও ঐতরীয় ব্রাহ্মণে কি বলা আছে, রাজসূয় যজ্ঞ নিয়ে বলা আছে, সোম যজ্ঞ নিয়ে বলা আছে, ঐন্দ্র মহাভিষেক নিয়ে বলা আছে, ডিটেলস এবং সবিস্তারে কিন্তু বলা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সমুদ্রের উল্লেখ কোন ব্রাহ্মণে পাই, অসংখ্য পরীক্ষায় ওশেন টার্মটা বিভিন্ন নেটসে প্রশ্ন দিচ্ছে, টার্মগুলো দিচ্ছে, ওশেন বা সমুদ্রের উল্লেখ কোন ব্রাহ্মণে আছে আমাকে আর কিছু বলতে হবে না। এবং এই ব্রাহ্মণে, ঐতরীয় ব্রাহ্মণে রাজাকে কি বলা হয়েছে, বিষমত্তা বা বৈশ্যকে ভক্ষণকারী বলা হয়েছে। তাহলে রাজাকে বিষমত্তা বা রাজাকে বৈশ্যকে ভক্ষণকারী বলা হয়েছে কোন ব্রাহ্মণ রাজাকে, ঐতরীয় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণে রাজাকে আর কি বলা হয়েছে বিষমত্তা ছাড়াও, ধর্মস্য গোপ্তা বা ধর্মের রক্ষক, মনে রাখবেন যিনি ধর্মকে রক্ষা করেন। নারীদের যে কৃপণ বা দুঃখ প্রদানকারী বলা হয়েছে সেটাও পাচ্ছি এই ব্রাহ্মণে। তাহলে আরেকবার বলবো, রাজাকে বিষমত্তা বলা হয়েছে কোন ব্রাহ্মণে আমাকে আর বলতে হচ্ছে না। রাজাকে ধর্মের রক্ষক বলা হয়েছে বা ধর্মস্য গোপ্তা বলা হয়েছে কোন ব্রাহ্মণে বলতে হবে না। নারীরা শুধু দুঃখ প্রদানকারী একজন ব্যক্তি, আর কিছুই নয়। নারীদের কৃপণ বলা হয়েছে, দুঃখ প্রদানকারী বলা হয়েছে কোন ব্রাহ্মণে, আর বলতে হবে না। আর এই ব্রাহ্মণে একটা বিশাল বড় কথা বলা হয়েছে যে যে সমস্ত দ্বন্দ্বগুলো, যুদ্ধগুলো হতো সেখানে জমিকে কেন্দ্র করে হতো, জমিকে কেন্দ্র করে রাজাদের যে যুদ্ধ হতো সেটাও কিন্তু এই ব্রাহ্মণে পরিষ্কার করে বলা রয়েছে। আর কি বলা হয়েছে, প্রতিটা ব্রাহ্মণ ভূদান লাভ করত কার কাছ থেকে, রাজ্যাভিষেকের পর থেকে। অর্থাৎ রাজা রাজ্যাভিষেকের পরে ব্রাহ্মণদের কাছ থেকে কিন্তু ভূমিদান করতে বলা রয়েছে। আর ঐতরীয় ব্রাহ্মণে একটা চমৎকার কথা বারবার দিচ্ছে, চরৈবতী চরৈবতী, এই শব্দটি কোন ব্রাহ্মণে আছে। যা র্যাঙ্ক করবে, যারা চাকরি পায়, এই টার্মগুলোকে ভালো করে ক্যাচ করে আগামী দিনে চাকরির জন্য। চরৈবতী চরৈবতী, বাংলা হচ্ছে এগিয়ে চলো এগিয়ে চলো, ফরওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, এই টার্মটা পাচ্ছি আমরা কোন ব্রাহ্মণে, আমাকে আর কিচ্ছু বলতে হচ্ছে না, ঐতরীয় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণে কি বলা হয়েছে, ব্রাহ্মণ কেবল দান গ্রহণ করবেন, রাজা যখন চাইবে তাকে উচ্ছেদ করতে পারে। তাহলে ব্রাহ্মণ দান গ্রহণ করবেন, ব্রাহ্মণকে উচ্ছেদের ক্ষমতার কারণেই একমাত্র আছে কিন্তু তৎকালীন রাজাদের। মরাক ভেইটা ঐতরীয় ব্রাহ্মণ গেল। এইবারে একটা বলবো কৌশতিকি ব্রাহ্মণ, দুটো ভাগ বলেছিলাম ঋগ্বেদের, আরেকটি ভাগে যে বিভিন্ন প্রকার যে যজ্ঞগুলো আমরা করি সেই যজ্ঞের বিধানগুলো, নিয়মাবলীগুলো উল্লেখ আছে কৌশিতকি ব্রাহ্মণে। তাই বিভিন্ন যাগযজ্ঞের নিয়ম বা বিধানগুলো উল্লেখ আছে কোন ব্রাহ্মণে, কৌশিতকি। ঋগ্বেদে দুটো ব্রাহ্মণ গেল। এইবারে আসবো ইম্পর্টেন্ট সামবেদ। সামবেদে কটা ব্রাহ্মণ আছে, ঋগ্বেদে দুটো ব্রাহ্মণ, এবং তার ভাগগুলো দেখিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। সত্যি আপনারা সারা ভারত সারা বাংলা ঘুরবেন, এরকম করে কিন্তু ভিডিওগুলো পাবেন না, আমি ওপেন বলে যাচ্ছি। আপনারা মন দিয়ে পড়াশোনা করুন, অনেক অনেক উপকার পাবেন, ভিডিওগুলো দেখবেন কিন্তু। আর তোমরা বইটা নেটসেটে বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, সব ডিটেলস ওখানে বলা রয়েছে। সামবেদে কটা ব্রাহ্মণ আছে একদম বলে দিয়েছি, 5টা। একবার দেখে নিয়ে যাক না, পঞ্চবিংশ ব্রাহ্মণ, ষড়বিংশ ব্রাহ্মণ, বংশ ব্রাহ্মণ, সাংবিধান ব্রাহ্মণ এবং জৈমনীয় ব্রাহ্মণ। পরীক্ষা দিতেই পারে যে সাংবিধান ব্রাহ্মণটি কোন বেদের ভাগ, সামবেদ। ষড়বিংশ ব্রাহ্মণ কোন বেদের ভাগ, বা জৈমনীয় ব্রাহ্মণ কোন বেদের ভাগ, আমাকে আর বলতে হচ্ছে না। এবার এই 5টা ব্রাহ্মণে কি কি বলা আছে দেখে নেবো। 1 নম্বর কি বলেছি, পঞ্চবিংশ ব্রাহ্মণ, কি বলা আছে দেখে নাও। এই ব্রাহ্মণে কটা অধ্যায় আছে, 25টা অধ্যায় আছে। এই ব্রাহ্মণ সবচেয়ে প্রাচীনতম ব্রাহ্মণ। ভালো একটা প্রশ্ন যে প্রাচীনতম ব্রাহ্মণ কাকে বলা হয়, পঞ্চবিংশ ব্রাহ্মণ। এই ব্রাহ্মণে তান্নব্য ব্রাহ্মণ ও মহাব্রাহ্মণও বলা হয়। তাহলে একটা পরীক্ষা দিল, মহাব্রাহ্মণ কোন ব্রাহ্মণের আরেক নাম, পঞ্চবিংশ ব্রাহ্মণ। সেটা কোন বেদের মধ্যে পড়ছে আমাকে আর বলতে হচ্ছে না, সামবেদ। বা তাণ্ডব্য ব্রাহ্মণ কোন বেদের আরেক ভাগ, পঞ্চবিংশ ব্রাহ্মণ, এটা কোন বেদের মধ্যে পড়ছে, সামবেদের মধ্যে পড়ছে। আর কি বলবো, এই ব্রাহ্মণে ইন্দ্রকে বর্ণের উৎপত্তি রূপে আমরা চিহ্নিত করেছি। যে কোনো বর্ণের উৎপত্তি যে হয়েছে সেটা কে করেছেন, আর কেউ নন, ইন্দ্র, এটি বলা আছে। নেক্সট কি বলা আছে, ষড়বিংশ ব্রাহ্মণ। দ্বিতীয় ভাগে আমরা আসবো ষড়বিংশ ব্রাহ্মণ। এই ব্রাহ্মণে কটি অধ্যায় আছে, 26টা অধ্যায় আছে। এই ব্রাহ্মণটি পঞ্চবিংশ ব্রাহ্মণের পরিশিষ্ট, অর্থাৎ সামবেদের প্রথম যে ভাগ পঞ্চবিংশ ব্রাহ্মণ, তার পরিশিষ্ট পাঠটার নাম ষড়বিংশ ব্রাহ্মণ। এটি এবার পরীক্ষায় দিচ্ছে, জাদুবিদ্যা কোন বেদে আছে, সামবেদ। সামবেদের মধ্যে না দিয়ে বলছে জাদুবিদ্যা কোন ব্রাহ্মণে উল্লেখ আছে, আমাকে আর বলতে হচ্ছে না, ষড়বিংশ ব্রাহ্মণ। ভূমিকম্প নিয়ে, আর্থকোয়েক নিয়ে কথা আলোচিত আছে ষড়বিংশ ব্রাহ্মণে।
উল্লেখ আছে। এই ব্রাহ্মণকে সেই জন্য জাদুবিদ্যা ভূমিকম্প আছে বলে অদ্ভুত ব্রাহ্মণ বলা হয়। কোন ব্রাহ্মণ আরেক নাম অদ্ভুত ব্রাহ্মণ, আমাকে আর বলতে হচ্ছে না। তৃতীয় পয়েন্ট কি বলে এসেছি, বংশ ব্রাহ্মণ, ঋষিদের বংশ পরিচয় হচ্ছে এই ব্রাহ্মণের মূল প্রতিপাদ্য বিষয়। এবারে আসি সাংবিধান ব্রাহ্মণ। তাহলে এই সাংবিধান ব্রাহ্মণে কি বলা আছে, এখানে ব্রাহ্মণে বিভিন্ন ব্রতগুলি সম্পর্কে উল্লেখ করা আছে, মনে রাখবে এটা। জৈমনীয় ব্রাহ্মণে কি বলা আছে, এটি একটি প্রাচীনতম ব্রাহ্মণ। এই ব্রাহ্মণটি পঞ্চবিংশ ব্রাহ্মণের থেকেও আরো প্রাচীন বলে চিহ্নিত করা আছে জৈমনীয় ব্রাহ্মণ। এবারে আসি তৃতীয় বেদ যজুর্বেদ। তৃতীয় বেদের নাম কি, যজুর্বেদ। ভালো করে দেখিয়ে দেবো যজুর্বেদ। দেখো এর কি বলা আছে, ঋগ্বেদ বললাম দুটো ভাগ, সামবেদের 5টা বললাম। যজুর্বেদে কটি ব্রাহ্মণ আছে, আমাকে আর বলতে হচ্ছে না, দুটি। কি কি আছে, শুক্ল যজুর্বেদে আছে শতপথ ব্রাহ্মণ, আর কৃষ্ণ যজুর্বেদের আছে তৈত্তিরীয় ব্রাহ্মণ। আরেকবার, তাহলে যজুর্বেদের কটা ভাগ, দুটো ভাগ, শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদে কোন ব্রাহ্মণ পড়ে, শতপথ ব্রাহ্মণ, ভালো করে খেয়াল করবে। এবং কৃষ্ণ যজুর্বেদে কোন ব্রাহ্মণ পড়ে, তৈত্তিরীয় ব্রাহ্মণ পড়ে। এবারে শতপথ ব্রাহ্মণে কি বলা আছে একবার দেখে নেব আমরা। ঋগ্বেদের পরে প্রাচীনতম ইতিহাসের উপকরণ হিসেবে যে ব্রাহ্মণ চিহ্নিত হয়, সেই ব্রাহ্মণটি হচ্ছে শতপথ ব্রাহ্মণ। এই ব্রাহ্মণকে প্রাচীন এবং বৃহৎ বলে করি। তাহলে ঋগ্বেদ যেমন আমাদের ইতিহাসের সোর্সে ভীষণ কাজে লাগে, ঋগ্বেদের পরে কাকে স্থান দিয়েছি, শতপথ ব্রাহ্মণকে। তাই শতপথ ব্রাহ্মণকে লঘুবেদ বলা হয় বা ঐতিহাসিক বেদ বলা হয়। পরীক্ষায় দিবে বেদ কয় প্রকার, 4 প্রকার। প্রাচীনতম বেদের নাম কি, ঋগ্বেদ। পরীক্ষায় দিল ঐতিহাসিক বেদ কোনটা, পঞ্চম বেদ মহাভারত। তাহলে পঞ্চম বেদের নাম কি, মহাভারত। ভালো করে খেয়াল করবে, তাহলে পঞ্চম বেদের নাম কি, মহাভারত। তেমনি দেখে নাও এবার তৈতরীয় ব্রাহ্মণে কি বলা আছে, একটু নামো, একটু নামো, হ্যাঁ আরেকটু 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 একটু নিচের দিকে, হ্যাঁ ঠিক আছে, একটু দেখে নাও। তা কি বললাম ভালো করে বুঝতে হবে। তা ঋগ্বেদের পরে আমরা গুরুত্ব দিচ্ছি শতপথ ব্রাহ্মণকে। এই ব্রাহ্মণকে লঘুবেদ বলা হচ্ছে এবং ঐতিহাসিক বেদ কিন্তু বলা হচ্ছে। এই শতপথ ব্রাহ্মণকে কেন ঋগ্বেদে গুরুত্ব দিচ্ছি, এবারে সেটা কোশ্চেন দিয়েছিল যে যাজ্ঞবল্কের সঙ্গে মৈত্রীত্ব ঐক্য ভালো করে কোন বেদে আছে, এটা পরিষ্কার পেয়ে গেলাম। দেখো, আর এই শতপথ ব্রাহ্মণের রচয়িতা কে, রচনা করেছিলেন যাজ্ঞবল্ক। দেখো, আর এই যাজ্ঞবল্কের সে মৈত্রীর যে তর্ক বিতর্ক কোন বেদে বলা আছে, শতপথ ব্রাহ্মণে বলা আছে। শতপথ ব্রাহ্মণে কটা অধ্যায় আছে, 14টা অধ্যায় আছে। এবং অধ্যায়কে আমরা কি বলি, কাণ্ড বলতে পারি, সেটা উল্লেখ করে দিয়েছে। আর বিদেহ মাধবের কথোপকথন। তাহলে যাজ্ঞবল্কের সঙ্গে মৈত্রীর তর্ক বিতর্ক কোন ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণ রচয়িতাকে যাজ্ঞবল্ক। লঘুবেদ কাকে বলা হয়, শতপথ ব্রাহ্মণ। ঐতিহাসিক বেদ কাকে বলা হয়, শতপথ ব্রাহ্মণ। যেমন পঞ্চম বেদ কাকে বলা হয়, মহাভারত। বিদেহের সঙ্গে মাধব কথোপকথন দিতে পারে। রাজা দুষ্মন্তের সঙ্গে ভরতের কথা দিয়ে দিতে পারে। পুরুর বা উর্বশীর যে আখ্যান, সেটা কোন ব্রাহ্মণে বলা আছে, খুব ভালো করে কিন্তু তোমরা এগুলো দেখবে, পরীক্ষায় কমন আসতে পারে। আর কি বলা আছে, কোন ব্রাহ্মণে, ভীষণ ইম্পর্টেন্ট, এগ্রিকালচার বা কৃষিকাজ সম্পর্কে উল্লেখ করা রয়েছে। পুনর্জন্মের সিদ্ধান্ত কোন ব্রাহ্মণে বলা আছে। অশ্বিনী কুমার দ্বারা যবন ঋষিকে যৌবন দান দেওয়া, এটা কোন ব্রাহ্মণের আলোচিত বিষয়। পুরুষ মেদ যজ্ঞের বর্ণনা কোন ব্রাহ্মণে বলা আছে। উপনয়ন অনুষ্ঠান, রামকে নিয়ে আলোচনা, জনপ্লাবনের কথা, মৎস্য অবতার দ্বারা মনুকে রক্ষা, সমস্ত কিছু আলোচনা করা আছে শতপথ ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণে ভীষণ ইম্পর্টেন্ট যে এই পৃথিবীতে কি বলি আমরা, অর্ধেক নারী অর্ধেক তার নর, স্ত্রীকে অর্ধাঙ্গিনী আমরা বলি না, স্ত্রীকে অর্ধাঙ্গিনী কোন ব্রাহ্মণে বলা আছে, শতপথ ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ অনুযায়ী রাজা বাজপেয়ীও 3 বার রাজস্বী যজ্ঞ সম্পন্ন করেছিল এবং তিনি এই সম্পন্নের মধ্য দিয়ে প্রজাপতির সমান হয়েছিলেন বলে উল্লেখ আছে শতপথ ব্রাহ্মণ। তাই তাকে বলতে কে না, ওই রাজা বাজপেয়ী, ভালো করে মনে রাখবে, প্রভু বা লর্ড বলা হয়। তাই বৈদিক যুগে কোন রাজাকে প্রভু বা লর্ড বলা হচ্ছে, বাজপেয়ীকে 3 বার তিনি রাজস্বী যজ্ঞ করেছিলেন। এই ব্রাহ্মণদের সামাজিক যে স্থিতিকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। ব্রাহ্মণদের সামাজিক স্থিতি সেটাই হচ্ছে সর্বোচ্চ কাজ, মনে রাখবে। এবং রাজা ব্রাহ্মণদের 4টি দিক দিয়ে দেওয়া উচিত, অর্থাৎ রাজা সবসময় ব্রাহ্মণকে চারিদিক দিয়ে সুরক্ষা দেবে, তার বিনিময়ে ব্রাহ্মণরা রাজা কিন্তু প্রতি আনুগত্য থাকবে, এটাও কিন্তু বলা আছে, মনে রাখবে এটা। তো যাই হোক, এই ব্রাহ্মণে যজ্ঞ এবং তপস্যার থেকেও জ্ঞান অধিক গুরুত্বপূর্ণ। দেখো, নলেজকে কিন্তু গুরুত্ব দিচ্ছে কোন ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, ভালো করে মনে রাখবে। এবারে আমরা আসতে পারি, দেখিয়ে দিয়েছি আমরা তৈতরীয় ব্রাহ্মণ। এবার আসি একটা ভাগকে নিয়ে। তৈতরীয় ব্রাহ্মণে কি বলা আছে একবার দেখে নাও।
এই ব্রাহ্মণকে পঞ্চমহাযজ্ঞ বলা হয় ভীষণ, এবং 3 ঋণের উল্লেখ আছে। তাহলে পঞ্চমহাযজ্ঞ কোন ব্রাহ্মণ উল্লেখ আছে? তৈত্তরীয় ব্রাহ্মণ, যজুর্বেদের একটি ভাগ। যজুর্বেদের অপর একটি ব্রাহ্মণ হলো আপস্তম্ভ ব্রাহ্মণ, এটাও দিয়েছিল। তো দুটো মেন, শতপথ তৈত্তরীয়, এটাও পাচ্ছি আমরা, আপস্তম্ভ ব্রাহ্মণ একটি ভাগ। আর ব্রাহ্মণ কথাটির এক কথা অর্থ কি? যিনি যজ্ঞ ব্যাখ্যা করেন, এটা পরীক্ষায় দিয়েছিল যে ব্রাহ্মণ কথাটার আক্ষরিক অর্থ কি? যিনি যজ্ঞ ব্যাখ্যা করেন। ব্রহ্ম মানে যজ্ঞ, অয়ন মানে ব্যাখ্যা, অর্থাৎ যিনি যজ্ঞ ব্যাখ্যা করেন তিনিই হচ্ছে ব্রাহ্মণ। মনে রাখবে, ব্রাহ্মণদের বেদের পরিশিষ্ট বলে মনে করা হয়। এতে বেদের ব্যাখ্যা গদ্যতে করা হয়েছে। তাহলে ব্রাহ্মণগুলোতে বেদের ব্যাখ্যা কিসে করা হয়েছে? গদ্যতে। আর ব্রাহ্মণ গ্রন্থে রাজা পরীক্ষিতের পরের এবং বিম্বিসারের আগের ঘটনা সম্পর্কে তথ্য পাওয়া যায়। আরেকবার, রাজা পরীক্ষিত এবং বিম্বিসারের আগের যে ঘটনাগুলো আমরা ব্রাহ্মণে পেয়ে যাচ্ছি। ছোট্ট একটা বলে দিই, এই ব্রাহ্মণ যখন পড়বে, ঐতরীয় ব্রাহ্মণটা বলে এসেছি কি বলা আছে, তৈতরীয়টা বললাম। এই ঐতরীয় ব্রাহ্মণ হচ্ছে এমন একটা ব্রাহ্মণ যেখানে ভারতীয় উপমহাদেশকে 5টা ভাগে ভাগ করা হয়েছিল। কোন ব্রাহ্মণে ভারতীয় উপমহাদেশকে 5 ভাগে ভাগ করা হয়েছে? না, একদম পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছি, বুঝবে খুব ভালো করে। দেখো, ঐতরীয় ব্রাহ্মণে ভারতীয় উপদেশকে 5টি ভাগে ভাগ করেছে। কি কি? একটা উত্তরাপথ বা উদীচিদক। প্রাচীনকাল উত্তর পশ্চিম ভারতকে উত্তরাপথ বা উদীচিদক বলা হতো। দক্ষিণাপথ দ্বিতীয় ভাগ বা দক্ষিণ দিক, ভাগগুলো সব দিয়ে দিয়েছি 5টা ভাগ। এতে কি বলা হয়েছে? নর্মদা নদীর দক্ষিণে ভূভাগকে দক্ষিণাপথ বলা হয় বা দক্ষিণা দিক বলা হয়। এই তথ্য আমরা পেয়েছি পেরিপ্লাস অব দ্য এরিথিয়ানসি। দক্ষিণাপথ কোন ব্রাহ্মণে আলোচিত? ঐতরীয় ব্রাহ্মণ। ঐতরীয় ব্রাহ্মণের দ্বিতীয় যে পাঠটা দক্ষিণাপথ, সেখানেই বলছি ভাগটা। আর এই দক্ষিণাপথ শব্দের উল্লেখ হয়েছে যে অজানা গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অব দ্য এরিথিয়ানসি গ্রন্থে। 3 নম্বর, প্রাচ্য বা প্রাচীদিক। পূর্ব ভারতকে বলা হতো প্রাচ্য বা প্রাচীদিক। 4 নম্বর কি বলা হচ্ছে? প্রতীচ্য বা অপরন্ত বা প্রতীচী দিক। পশ্চিম ভারতকে বলা হতো প্রতীচ্য। তাহলে ইস্টার্ন ইন্ডিয়াকে বলা হতো প্রাচ্য, প্রতীচ্য বলা হতো ওয়েস্টার্ন ইন্ডিয়াকে, ভারতীয় পশ্চিম অংশটাকে বলা হতো। আর 5 নম্বরে কি বলা আছে? মধ্যদেশ বা ধ্রুব মাধ্যম। দেখে নাও, প্রতীচ্য পেয়েছো 4 নম্বর ভাগ। আর 3 নম্বর বলেছি মধ্যদেশ, দেখে নাও, বা ধ্রুবা মধ্যমা বা ধ্রুব মধ্যমা প্রতিষ্ঠা দিক, ধ্রুব মধ্যমা প্রতিষ্ঠা দিক, দেখে নাও 5 নম্বর ভাগটা। এই অঞ্চলটা কোথা ছিল? মধ্যদেশটা। যমুনা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত সমতল এলাকাকে বলা হতো মধ্যদেশ। খুব ভালো করে মনে রাখবে 5টা ভাগ। তো যাই হোক, সেই কেন্দ্রীয় এলাকাটা বা সেন্ট্রাল যে প্রভিন্সটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল পড়াশোনার ক্ষেত্রে। আর এই সোর্সটা তোমরা যেভাবে পাবে, নেট সেটটা তোমরা অবশ্যই স্টাডি করবে। যারা নেট সেট দাও, যারা WCS দাও, ইন্ডিয়ান ইনস্টিটিউটে কিনবে, ডিটেলসে পেয়ে যাবে। এই পার্টটা কিন্তু খুব ভালো করে দেখবে। আর তোমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে সেট পরীক্ষার জন্য বা জুনের নেটের জন্য, যারা আগ্রহী আছো যোগাযোগ করবে। WBCS এর অপশনালে কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে, যারা রয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবে। আজ এ পর্যন্ত রইল। ব্রাহ্মণ কেমন লাগলো বৈদিক সাহিত্যে একটু জানাবে কিন্তু। ওকে, বাই।